আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উপমহাদেশের অন্যতম ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের অষ্টাদশ কেমুসাস বইমেলার আমাদের সিলেট এক্সপ্রেসের বিশেষ আয়োজন লেখক পাঠকের চোখে বইমেলা। আজকের এই পর্বে আমরা এমন গুণী মানুষদের সম্মুখীন হয়েছি। আমরা প্রথমেই তাদের সাথে পরিচয় করিয়ে দিব। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে যিনি আছেন তিনি হচ্ছেন সালেহ আহমদ। তিনি মূলত একজন কবি এবং লেখক, সমাজচিন্তক। তার ইতোমধ্যে বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এর মধ্যে উপন্যাস হচ্ছে জড়ো পাতা জড়ো, নদী হয়ে শাখো হয়ে, একটি কালো মেয়ের গল্প, আত্মজীবনিক উপন্যাস যা কিছু আমার, এবং তিনি স্মৃতিকথাও লিখেছেন মতিঝিল কলোনি। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে তিনি তার সহধর্মীর সাথে উপস্থিত হয়েছেন। তো তিনি 60-এর দশক থেকে লেখালেখি শুরু করেন এবং আমি তার কাছে জানতে পেরেছি যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স মাস্টার্স করেছেন এবং নটরডেম কলেজেও পড়াশোনা করেছেন ইন্টারমিডিয়েটে। এবং তার বাড়ি হচ্ছে আমাদের সিলেট জেলার কানাইঘাট উপজেলা, যেটা আমার উপজেলা এবং আমার এলাকার মানুষ, যেটা আমি আসলে জানতাম না। তো তিনি একজন সত্যিকার একজন গুণী মানুষ। তো আমি আমাদের স্যারকে খুব বেশি আমি অভিনন্দিত করছি যে তিনি আমাদের আজকের এই বইমেলায় উপস্থিত হয়েছেন। আমি এরপরই পরিচয় করিয়ে দিচ্ছি জনাব সালেহ আহমদের সহধর্মিণী, বিশিষ্ট ব্যাংকার এবং কবি জেসমিন করিম। একেবারে স্যারের ডান পাশে যিনি আছেন, তো তিনি একজন ব্যাংকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে তিনি অনার্স মাস্টার্স করেছেন এবং চাঁদের হাটের সাথেও তিনি সম্পৃক্ত ছিলেন। তো আমি সবচেয়ে বেশি সেটা অনুপ্রাণিত হয়েছি যে তাদের লেখালেখির মাধ্যমে তাদের পরিচয় এবং সেখান থেকেই পরিণয়। তো এটা আসলে খুব ভালো লাগার একটা বিষয়। আর একেবারে ডান পাশে যিনি আছেন আমাদের পাণ্ডুলিপি প্রকাশনের স্বত্বাধিকারী, লেখক, প্রকাশক, গবেষক বাইজ মোহাম্মদ ফজল ভাইকেও আমি অভিনন্দিত করছি, শুভেচ্ছা জানাচ্ছি। তো আসলে আমি প্রথমেই বাইজ মোহাম্মদ ফজল ভাইকে তার শুভেচ্ছা এবং অনুভূতি প্রকাশ করার জন্য আমি বলবো যে জিনিসটা হচ্ছে যে তিনি আজকে আমরা এই যে এমন একজন মানুষ, গুণী মানুষ, যিনি একেবারে নীরবে নিবৃত্তে সাহিত্য চর্চা করে যাচ্ছেন, একেবারে রাজধানীর বুকে। আমরা তার সাহচর্য, তার সান্নিধ্য থেকে, তার উন্নত চিন্তা এবং মেধা মনন থেকে আমরা আসলে বঞ্চিত হচ্ছে এবং আমাদের যত আগে তার সম্পর্কে জানা উচিত ছিল আমরা সেটা জানতে পারছি না। তো আজকে যদি এই বইমেলায় তিনি না আসতেন তাহলে হয়তো আমরা আসলে কোনোদিন জানতে পারতাম না। তো আমি বাইজ মোহাম্মদ ফজল ভাইকে অনুরোধ করব যে আজকের তিনি যে আসছেন আমাদের এই বইমেলায়, তার কেমন লাগছে তার অনুভূতি প্রকাশ করার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ সঞ্চালক, কবি ও প্রাবন্ধিক সাংবাদিক আব্দুল বাসিতকে সুন্দর উপস্থাপনা করার জন্য। বিশেষ করে আজকে আমরা বইমেলায় পাণ্ডুলিপি প্রকাশনের স্টলে আজকের সন্ধ্যায় পেয়েছি সিলেটের দুইজন গুণী মানুষ, যারা কর্মসূত্রে এবং পড়ালেখার জন্য দীর্ঘ কয়েক দশক সিলেটের বাইরে ছিলেন, রাজধানী ঢাকায়। আর এবারের বইমেলায় ওনারা আসছেন এবং গেল বছর সম্ভবত সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ কর্নেল সৈয়দ আলী আহমদ ভাইয়ের বাসায় আমাদের এই গুণী লেখকের সাথে পরিচয় হয় আমার প্রথম, এবং তখন আমি জানতে পারি যে ওনার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়, বাসা হাউজিং স্টেট, এবং ওনার সন্তানরাও কর্মজীবনে বেশ আলোকিত ব্যক্তিত্ব বলা যায়। আর আজকের এই সন্ধ্যায় যখন আমরা আসছেন বইমেলায় ওনারা দুইজন, তখন আমি বললাম যে আসেন আমাদের স্টলে বসেন, একটু আমরা বসে জমিয়ে আড্ডা দেই, সিলেটবাসীর সাথে এই সিলেট এক্সপ্রেসের মাধ্যমে আমরা আপনাদেরকে পরিচয় করে দেই। এই সুযোগে করে দেওয়ার জন্য সিলেট এক্সপ্রেসকে আমি আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি। এবং দেশ বিদেশে যারা সিলেটিরা ছড়িয়ে আছেন, সিলেটের নাম উজ্জ্বল করছেন, তাদেরকে আমরা পেলে ধন্য হই এবং তাদেরকে সিলেটবাসীর সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে এমনই একজন গুণী ব্যক্তি আমাদের কবি, প্রাবন্ধিক, গল্পকার সালেহ আহমদ ভাই এবং তার সহধর্মিণী আমার পাশে আছেন। আমরা আজকে ওনাদের অনুভূতি শুনব। সবাইকে তাদের বক্তব্য শোনার জন্য আমি অনুরোধ করছি। আমরা অত্যন্ত সুন্দর
আমরা অনুভূতি শুনেছি। তো আসলে আমরা যে আমাদের যে গণী মানুষের সাথে যে সম্পৃক্ততা এবং যোগসূত্রতা, আসলে আমি মাঝখানে একটি বিষয় স্কিপ করেছি যেটা আমি বলে গিয়েছিলাম, যে আমাদের এই সিলেটের সাহিত্য অঙ্গনের অত্যন্ত বোদ্ধা ব্যক্তিত্ব আমাদের প্রিয় অভিভাবক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সৈয়দ আলী আহমদ স্যারের সাথে আমাদের সালেহ আহমদ স্যারের অত্যন্ত এবং গভীর সম্পর্ক, এবং তাদের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেটা, তো তার মাধ্যমে আসলে বায়েদ মোহাম্মদ ফসল ভাই পরিচিত হন। তো আসলে আজকের অনুষ্ঠানে তাকে পেয়ে আমরা খুব বেশি গর্ববোধ করছি। তো এ পর্যায়ে আমি জেসমিন করিম ম্যাম, আমি ম্যামের কাছে আমি জানতে চাইবো যে তিনি কীভাবে মানে এই সাহিত্য চর্চা শুরু করেছেন, এবং বর্তমানে তিনি মানে তার লেখালেখির গতি প্রকৃতি মানে এগুলো সম্পর্কে জানতে চাইবো, বা বর্তমান বাংলাদেশে যারা শীর্ষস্থানীয় নারী লেখিকা আছেন তাদের সাথে আপনার সম্পর্ক কীরকম সেই ব্যাপারে জানতে চাইবো আর কি। আর আরেকটা বিষয় জানতে চাইবো, আমি একসাথে করে নিচ্ছি যাতে আপনি একটু মানে সংক্ষেপে উত্তরগুলো বলে দিতে পারেন, যে সাহিত্যাঙ্গনে যে নারীদের যে পদযাত্রা যেটা অগ্রযাত্রা সেটা আসলে খুব কম। তো এই জায়গা থেকে আসলে আমাদের নারীরা কীভাবে সাহিত্য চর্চায় এগিয়ে আসতে পারেন সেই ব্যাপারেও আপনার পরামর্শ দিকনির্দেশ জানতে চাইব। আমি আপনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সাংবাদিক জনাব বাসির আমাকে আসলে প্রয়োজনের অতিরিক্ত দেওয়া হচ্ছে। আমি কোনো ক্ষেত্রেই এত উল্লেখযোগ্য কিছু না, তারপরেও এই সম্মানটাকে আমি ভালোই উপভোগ করছি। যে বিশেষত আমার জীবন সাথী, ওনার কারণেই হয়তো আমার এই পরিচিতিটা। আমি আসলে লেখালেখি মানে কিশোর বয়সেই যা করার করছে, এখন আমি খুব একটা লেখালেখিতে নাই। একটা হয়তো কবিতা শর্ট হয়, তাই মাঝে মাঝে একটু কবিতা লিখি, তাও দেখা গেল চার লাইন লিখে উঠে চলে যাই, নাতি এসে একটা খোঁচা মারে। তারপর এইভাবে আসলে আমি এখনও ওই চিন্তাটা মোটামুটি বাদই দিয়ে দিছি যে কিছু ছাপাবো বা কিছু করব। তারপরে দেখা যাক, সামনের কথা তো অ্যাডভান্স কিছু বলা যায় না। যদি আল্লাহ পাকের হুকুম হয়, আমি একটা আমার হাজব্যান্ডের কারণ আমার কবিতা বা গল্প বা ইয়েতে লেখালেখি করতাম তখন মানে কিশোর বয়সেই আপনার তখন ছিল দৈনিক পাকিস্তান, তারপরে ছিল পূর্বদেশে মূলত লিখছি চাঁদের হাটে। আর তোমার ইয়েটা কি, তোমার পত্রিকাটার নাম ছিল কি? বাংলার বাণীতে আমার মনে হয় কয়েকটা গল্প ছাপা হয়েছিল। তো এরপরে এই রিটায়ার করার পরে আসলে তখন ভাবছি যে রিটায়ার করার পরেই সবই করতে পারবো, অনেক কিছুই করতে পারবো। কিন্তু দেখা গেল যে রিটায়ার করার পরেই জিরো হয়ে গেলাম, কোনো দিকেই কোনো নাই, তো আপনারা দোয়া করবেন। সবার জীবনে আর কিছু না থাকলেও কিছু তো ঘটনা থাকে, সেইগুলার কিছু খণ্ডচিত্র নিয়ে আমি লিখতে চাই। আমি ফেসবুকে মনে হয় আমি কিছুটা লিখেছিলামও, সেটা কমপ্লিট করি নাই। আচ্ছা, এই ইত্তেফাকে কত সালে, কত তারিখ জানে না, এই বছরের প্রথম দিকে একটা সমকালীন ছড়া লিখেছিলাম, সিলেট নগরী বর্ষা। তখন খুব বৃষ্টি টিষ্টি হচ্ছিল। আমি কবিতাটা পড়ি। কর্পোরেশনের রাস্তাগুলো তলিয়ে গেছে জলে, ফাও হিসেবে আসছে স্রোতে আবর্জনা গলে, পানীয় জল নেই কো ঘরে, রান্না গোসল কেমন করে সারবে লোকে, দু একদিন এমন যদি চলে, মাথায় যত ভাবনা এখন থাকবে কি জল কলে। বৃষ্টি পড়ে জোরে সোরে, বৃষ্টি পড়ে ধীরে, গরিব মানুষ জটলা করে চাপকলটা ঘিরে, ব্যস্ত সবাই নানান কাজে,
বৃষ্টি জলে বাসন বাটি হাঁড়ি পাতিল মাঝে কি যে হবে সন্ধেবেলায় মেঘে মেঘে আকাশ যে ওই সাজে জীবন দেয়া বৃষ্টি ধারা জীবন নিতে চায় বানের জলে মানুষ পশু কোথায় ভেসে যায়। আমরা আসলে খুব সুন্দর বক্তব্য শুনেছি, তিনি তার অনুভূতি ব্যক্ত করেছেন। তো একটা প্রশ্ন আসলে যে সাহিত্যাঙ্গনে নারীরা কীভাবে এগিয়ে যেতে পারবে আপনি মানে কি মনে করেন, সেটা যদি সংক্ষেপে বলতেন আমরা খুব খুশি হতাম। বা আরেকটা প্রশ্ন যেহেতু মনে থাকবে আশা করি, যে বাংলাদেশের যে সকল শীর্ষস্থানীয় নারী লেখিকা আছেন তাদের সাথে আপনার, যেহেতু আপনি রাজধানীতে ছিলেন, কাদের সাথে আপনার সবচেয়ে বেশি উঠা বসা হয়েছে বা সম্পর্ক ছিল আর কি, সেটা যদি আমাদেরকে বলতেন। আমাদের সময়ের কথা আসলে আমার পরিচিতির পরিধিটা খুব বেশি বিস্তৃত না, কেননা ব্যাংকে চাকরি করতে করতেই বাসায় আসা হতো সন্ধ্যা 6টা 6:30, ইভেন 10টা, এই অ্যানুয়াল সময় রাত 10টায় ফেরারও আছে, ইতিহাস আছে। তো আমি এগুলোর দরকার কি আমার। তারপরে এই সাহিত্য ক্ষেত্রে যারা আছে আমার সঙ্গে অনেকেই আমার মতোই অবস্থা ছেড়ে দিছে, অনেকেই আবার অনেকখানি চলে গেছে, যেমন রোকেয়া খাতুন রুবি, ও তো হ্যাঁ রিটায়ার্ড করে ফেলছে এখন, সরকারি বড় আমলাই ছিল। আর তারপরে সিলেটের তো আমি আর কাউরে চিনি না, চিনো। তারপরে আমার সময় ছিল মেয়েরা ফিরোজ পান্না, উনিও অনেকটা, ফাহমিদা চৌধুরী, ওর তো লেখা চাপা টাপা নাই মনে হয়। তারপরে কাজী সিদ্দিকীর বোন শুশু, কি পুরা নামটা কি, সেলিনা সিদ্দিকী শুশু, মোটামুটি এদের সঙ্গেই মানে এখন অন্তত টেলিফোনে দূরালোপনীতেই কথা হয়। আর আসলে 5, 6, 7 বছর 8 বছর ব্যবধানে আসলে, আমি তো এখন আর ঢাকায় থাকি না, দেখা করাটা প্রায়শই সম্ভব হয় না। তো তারপরেও আমি চাই যে আমাদের মেয়েরা, আমাদের যুগের মেয়েদের চেয়ে অবশ্যই এখনকার যুগের মেয়েরা এমনিতেও অনেক এগিয়ে আছে। এবং হ্যাঁ, আমার একটাই মেয়ে, ওরও ওই বাবার মতন একটু লেখালেখির অভ্যাস আছে, চাকরি করে, 2টা ছোট বাচ্চা। তার হ্যাঁ, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে সে কি মাস্টার্সের বাংলা কি বিবি অনার্স মাস্টার করেছে, এবং ওরও বহুজাতিক কোম্পানিতে সে চাকরি করে প্রশাসনিক পদে। তো ওরও লেখালেখির একটু অভ্যাস আছে। তবে আমার লেখালেখি এখন মোটামুটি ফেসবুক কেন্দ্রিকই হয়ে গেছে, বাইরে খুব একটা লেখার, আসলে নাতি নাতনি দিয়ে বেশি ব্যস্ত হয়ে গেছি। এবং তার আরেকজন সঙ্গী হচ্ছে অসুখ বিসুখ, এই 2 সঙ্গীকে নিয়েই আপাতত খুবই একটা প্যারার মধ্যে থাকি। তো এই লেখালেখিটা বেশ একটা হচ্ছে না। তবে আমি আশা করি এবং কামনাও করি যে এখনকার যারা লেখালেখিতে বা জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেসব মেয়েরা, তারা আরও এগিয়ে আসবে এবং তারা আরও সৃষ্টিশীল আরও অনেক কিছু তারা করবে আমাদের দেশের উন্নতিতে, আমাদের দেশের সুনাম দেশে বিদেশে ছড়ানোর ক্ষেত্রে তারা অনেকখানি ভূমিকা রাখবে। তাদের পুরুষ সঙ্গীদের পাশাপাশি তারাও দেশ এবং দেশের মানুষের জন্য ভাববে, কাজ করবে। আমি তাদের জন্য আমার এই প্রত্যাশা এবং দোয়াও রইল। আমরা খুব সুন্দর আশাবাদী বক্তব্য শুনেছি। তো ম্যামের কাছে আসলে অনুরোধ করব যে যেহেতু তিনি হাউজিং স্ট্রিটে থাকেন, পাশেই আমাদের কেমচাচের পাশেই, তো মাঝে মাঝে তিনি তো আমাদের মায়ের বয়সী, আমরা খালাকে খালাই ডাকি,
খালাকে অনুরোধ করব তিনি যেন আমাদের কেউঁচাশে আসেন। তো ওনার মতো একজন বিদুষী এবং গুণবতী এবং বুদ্ধিমতী এবং যে বুদ্ধিবৃত্তিক যে চিন্তা আছে ওনার, যতটুকু আমি বুঝলাম, তো তিনি যদি আসেন তাহলে আসলে আমাদের সিলেটের সাহিত্যজ্ঞরা যারা আছেন নিশ্চয়ই আসলে উজ্জীবিত হবেন, অনুপ্রাণিত হবেন। তো আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। তো এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের 60-এর দশকের অত্যন্ত জনপ্রিয় লেখক, কবি এবং ঔপন্যাসিক, যিনি কূটনৈতিক রিপোর্টার হিসাবে কাজ করেছেন, সাংবাদিক হিসাবে সংসদ রিপোর্টার হিসাবে কাজ করেছেন। তো আমি তাকে জানতে চাইবো যে তিনি কখন সাহিত্য চর্চা শুরু করেছেন এবং কার মাধ্যমে আসলে কোন জিনিসটা তাকে উজ্জীবিত করেছে সাহিত্য চর্চায়, আমি সেটা তার কাছে জানতে চাইবো। বাসিত, তোমাকে অনেক ধন্যবাদ। আজকে আমি কিছুটা স্মৃতি ভারাক্রান্ত হয়ে আছি। মনে হচ্ছে অনেক দিন পরে যেন আমি আমার কৈশোরে আমার সেই উদ্ভ্রান্ত কবি হওয়া, সাহিত্যিক হওয়ার দিনগুলোতে ফিরে যাচ্ছি। আমাদের একটা লেখকদের একটা দল ছিল, খুব কম বয়স। আমি, আলী ইমাম, তারপরে বুলবুল চৌধুরী, সিরাজউদ্দিন আহমেদ, এরা সব এখন নামকরা ঔপন্যাসিক। আর সময় কম, মনে পড়ছে না। আমরা কবি জসিমউদ্দিনের কমলাপুরে সাহিত্য সাধনার সঙ্গে ওখানে প্রতি রবিবার তখন ছুটির দিন ছিল, রবিবারে ওইখানে সাহিত্যের আসর বসতো, আমরা নিয়মিত সেখানে যেতাম এবং সেখানেই কবি জসিমউদ্দিনের সঙ্গে, কবি আজিজুর রহমানের সঙ্গে, ঔপন্যাসিক আকবর হোসেনের সঙ্গে আমাদের পরিচয় হয়। এবং খুব ছোটোবেলা থেকেই আমার মনে হতো একমাত্র লেখক হওয়াটাই সবচেয়ে বড় কথা, এটাই আমাকে হতে হবে এবং এইটা দিয়েই বোধহয় আমি আমার যে ছোট্ট রাজ্য, সেই রাজ্যটাকে জয় করতে পারব। তো আমি প্রথম স্কুল জীবন থেকেই আমার লেখালেখি শুরু। আমার মানে 14 গোষ্ঠীতে কেউ এই ধরনের লেখালেখি। আর আমি যে স্কুলে পড়তাম, সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুল, স্কুলটা ছিল ইসলামাবাদে একটা আর আমাদের ঢাকাতে একটা। সেন্ট্রাল তখন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের দুটো স্কুল ছিল, তো এটা খুবই একটা নামকরা স্কুল। আমার কালচারাল, সাংস্কৃতিক যে বিকাশ আমি এই স্কুলের শিক্ষকদের কাছ থেকে পাই এবং কিভাবে জানি আমার মানে লেখালেখি শুরু হয়ে গেল। তো একটা লেখা লিখে তখন স্কাউটিং করতাম। তো স্কাউটিংয়ের একটা মাসিক পত্রিকা ছিল অগ্রদূত। তো হঠাৎ একদিন আমি ডাকে লেখা পাঠিয়ে দিলাম। লেখা পাঠানোর পরে আমার মনে আছে বোধহয় হাফ ইয়ারলি অঙ্ক পরীক্ষার দিন, অঙ্ক তেমন ভালো না। হঠাৎ আমার দারোয়ান এসে আমার নাম বলল, যে আমি বললাম হ্যাঁ আমার নামই তো সালে। বলে আপনাকে হেড স্যার ডাকে। তো গেলাম। হেড স্যার তো আমাদের সময় হেড স্যার ওইটা ক্যাডার সার্ভিসের হেডমাস্টার ছিলেন। উনি চুরুট খেতেন, অসম্ভব গম্ভীর এবং খুব একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। তো তার রুমে গেলে তিনি আমাকে বললেন যে তোমার নামে 10 টাকা মানি অর্ডার আসছে। মানি অর্ডার আসছে আমার নামে। তো আমি তো হতবাক হয়ে গেছি। বলে তুমি কোথাও অগ্রদূতে লেখা দিছিলা নাকি? বলে স্যার দিছিলাম। বলে এই নাও অগ্রদূত সংখ্যাটা ছাপা হয়েছে আর আমাকে 10 টাকার পারিশ্রমিক দেওয়া হয়েছে। ওই লেখাটার মূল্য 10 টাকা। এই 10 টাকা পেয়ে আমার মনে আছে আমি আম্মার জন্য তখন উল কিনেছিলাম। উল ওই সোয়েটার বোনানোর জন্য উল কিনেছিলাম। এইভাবে আমার লেখালেখি শুরু। তারপরে তো আস্তে আস্তে এই যে আমি ঢাকায় আসি, ইনফ্যাক্ট 57 সালে আমার স্কুল, কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় সবই ঢাকায়। তো তখন আমাদের সময়ে যারা লেখক, এখন বাংলাদেশে সবাই চিনবেন, কবি আবিদ আজাদ একটা জানের বন্ধু আমার, তারপরে মুস্তফা মহিউদ্দিন, বুলবুল চৌধুরী, ইমদাদুল হক মিলন, তারপরে এই যে কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, তারপরে আলিমুজ্জামান ও চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ছিল। এই সবাই এখন যারা,
তো আমার লেখালেখির ইয়েতে আমি যেটা লেখালেখির স্রোতটা একটা সময় রুটি রোজগারের কারণে আমার বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হওয়ার একটা কারণ ছিল আমার মনে হয় আমি আমার চাকরি জীবন শুরু করি সাংবাদিকতা দিয়ে। আর সেটাও তখনকার খুব নামকরা পত্রিকা ছিল বাংলার বাণী। তো ওখানে কাজ করার সময় আমি ভেবেছিলাম যে যেহেতু লেখালেখির সঙ্গে যুক্ত হওয়ার বিষয় আছে, তো বাংলার বাণীতে তো লেখালেখিরই কাজ, এবং এটা করলে আমার সাহিত্যের ক্ষেত্রটা আরও উন্মোচিত হবে, আমি অনেক ফ্লারিশ করতে পারবো। তো ইনফ্যাক্ট সাংবাদিকতা লেখা কিন্তু টোটালি দুই ধারার দুটো জিনিস। সাংবাদিক কি করে? সাংবাদিক তার নিজের কোনো ভূমিকা নাই, মতামত নাই, সে যা দেখে তাই রিপোর্ট করে। এখনকার অবস্থা অবশ্য অন্যরকম, কিন্তু আমরা যেটা শিক্ষা পেয়েছি যে তুমি যা দেখবা তাই তুমি লিখবা। তো এই লেখালেখি করতে গিয়ে তারপরে আমার বন্ধুরা বলল তুমি বাংলা সাহিত্য পড়ো, যেহেতু কবি সাহিত্যিক হতে চাও, তুমি ইংরেজি সাহিত্য নাও তোমার সাবসিডিয়ারি, দর্শন ফিলসফি নাও তোমার আরেকটা সাবসিডিয়ারি, তাহলে সব কিছু সমন্বয়ে তোমার লেখাটার একটা সুন্দর অভিব্যক্তি হবে বা একটা দাম হবে, ওজনদার একজন লেখক হতে পারবা। কিন্তু প্রকৃতপক্ষে এই সাংবাদিকতা এসেই যেহেতু তখন এই লেখাটাই ছিল পেশা, এবং এটাও তখনকার সময় আমরা প্রথম শ্রেণীর, একটা টাকা পয়সাও ভালো ছিল, এটা দিয়ে আমার সংসারও আমি চালাতে পেরেছি। এইসব কারণে আমার এই সাংবাদিকতা যাওয়ার কারণেই আমার মনে হয় লেখালেখির জগৎটা থেকে আমি অনেক পিছিয়ে গেছি। তারপরেও যা লিখেছি মোটামুটি বাংলাদেশের যতগুলো প্রথম শ্রেণীর পত্রিকা আছে, মাসিক পত্রিকা আছে, দৈনিক পত্রিকা, সাহিত্য পাতা আছে, ঈদ সংখ্যা আছে, সবগুলোতেই আমার লেখা ছাপা হয়েছে। কম লিখেছি, কিন্তু চেষ্টা করেছি যাতে মূল্যহীন কিছু না হয়। তো এই হলো আমার সংক্ষেপে, মানে অনেক লম্বা করে বললে তো সবাই শুনতেও চাইবে না। আর সারাটা জীবন ঢাকায় কেটেছে আমার। এই অবসরে যেহেতু দুটো ছেলে সিলেটে চাকরি করে, তো আমরা ওদের কাছেই থাকতে হবে। ঢাকায় আমাদের বাসাটা ভাড়া দিয়ে আমরা এখানে চলে আসছি নাতি নাতনি নিয়ে। আর একটা মেয়ে ঢাকায় থাকে, ও একটা বহুজাতিক কোম্পানির মানব সম্পদ বিভাগের প্রধান, সেও খুব ভালো করছে। এই হলো সংক্ষেপে আমার জীবন কথা। আমরা অত্যন্ত সুন্দরভাবে কবি, লেখক, উপন্যাসিক এবং সমাজচিন্তক সালেহ আমাদের কাছ থেকে আমরা শুনেছি তার সাহিত্য অঙ্গনে শুরুর যে প্রেক্ষাপট এবং তিনি কিভাবে অনুপ্রাণিত হয়েছেন। তা আমি আসলে আর মাত্র 2টা প্রশ্ন করব আপনাকে। তো খেমসাসের সাথে আমাদের আজকে যে আমরা যেখানে বসে আমরা কথা বলছি, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, এই সংসদের সাথে আপনার সম্পর্ক কবে থেকে, বা কবে আপনি আসছেন, বা কবে থেকে আপনার সম্পর্ক সেটা বলবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু আপনি এখন সিলেটে আসছেন আর এক সময় লেখালেখি করেছেন, এখন বর্তমানে কি লেখালেখি করছেন, বা সামনে কি কোনো বই আমরা কি পাওয়ার প্রত্যাশা করতে পারি, সেটা যদি বলতেন আমরা আসলে খুব বেশি উপকৃত হতাম। আচ্ছা, প্রথমে বলি আমি তো বছরে 2-1 বার আসতাম সিলেটে। তো সিলেটে আমার একজন মুরব্বী ছিল, কবি দিলওয়ার ছিলেন, আর আমার একেবারে প্রাণের বন্ধু শামসুল করিম কয়েস। তো সিলেটে, আমি তো গ্রামের ছেলে, বাড়ি গ্রামে, সিলেটে থাকতে গেলে ওই শামসুল করিম কয়েসের বাসায় থাকতাম। ওর সঙ্গে মাহমুদ হক ছড়াকার, উনিও মারা গেছেন। এই আমরা 3 জন মিলে সিলেট শহর চষে বেড়াতাম। তো কখনো 2-1 বার তখন টিনের ঘর ছিল, এই যে মুসলিম সাহিত্য ইয়েটা, আর কয়েসের বাসা ছিল এই পাড়াতেই। হ্যাঁ, এইটা ধরো 69, 70, 71, 72 এই থেকে টিনের ঘর। আর যেতাম ইয়ের বাসায়, ওকে নিয়ে রোকেয়া খাতুন রুবির বাসায় গেছি। রুবি ওই লেখালেখি সূত্রে এটা পরিবারের মতো হয়ে যায়। রুবি আমাদেরকে বড় ভাইয়ের মতো, আমার ওয়াইফকেও নিয়ে গেছি। আমি বড় ভাই আর আমার ওয়াইফ হলো তার ভাবি। তো আর ওর বাবা এই মুসলিম
সাহিত্য সংসদ এটা তৈরি করার পিছনে একজন বড় সিপাসালার, হ্যাঁ, উনি অনেক অনেক সিরিয়াস আল ইসলাম পত্রিকা উনি সম্পাদনা করতেন, এইটুকু মনে পড়ে। তো এই হলো। আর আমার একটা কবিতার বই আমি এবছর বের করব আশা করি। আমি কিছু কিছু কবিতা লিখেছি, এগুলো এখন এডিট করছি, বদলাচ্ছি। তো প্রায় সব কবিতাগুলোই বাংলাদেশের জাতীয় দৈনিকগুলো সাহিত্য পাতায় ছাপা হয়েছে। তো এইগুলোই আমি অদল বদল করে একটু রিরাইট করে বই বের করার চেষ্টা করব। কবিতার বইয়ের নাম একটা সিলেক্ট করেছি, কবিতা আমার অকারণের সুখ, এই নামটা আপাতত রেখেছি আর কি। কবিতা আমার অকারণের সুখ, এটা বের হলে দেখি পাঠকরা কীভাবে নেয়, এইটুকু আর কি। আমরা খুব সুন্দর এবং অত্যন্ত সাবলীল ভাষায় আমরা শুনেছি যে কেউন্সারের সাথে তার গভীর সম্পর্ক, এবং তিনি আশাবাদী যে তার কবিতা আমার অকারণের সুখ যে কাব্যগ্রন্থটি যদি প্রাথমিকভাবে যে নামটা সে সিলেকশন করেছেন, তো আসলে এটা চমৎকার। তো আমি আসলে আপনাকে একটা, যেহেতু দীর্ঘ সময় আপনি রাজধানীতে ছিলেন, আমাদের যে নতুন প্রজন্ম যারা বর্তমানে যারা সাহিত্য চর্চা করেন তাদের সাথে আসলে যোগসূত্রতা নাই। তো আমি আপনাকে এটা অনুরোধ করব আর কি, যে যদি আপনি গ্রন্থ প্রকাশ করেন, যদি এই গ্রন্থ যদি প্রকাশনা অনুষ্ঠান করেন এবং সেভাবে যদি প্রচার হয়, তাহলে আপনার সাথে যে আপনার সম্পর্কে আমরা জানতে পারবো, সেটা আপনাকে জাস্ট আপনার মাথায় রাখার জন্য আর কি আমি সেটা বললাম। আর এখন আমরা বিশিষ্ট কবি এবং সমাজচিন্তক, লেখক, উপন্যাসিক সালেহ আহমেদের কাছ থেকে তার নিজের স্বরচিত একটা চড়া কবিতা আমরা শুনে আমরা আজকের আয়োজন এখানেই সমাপ্ত করবো ইনশাআল্লাহ। আচ্ছা, কবিতা আমার অকারণের সুখ, এটা ইনশাল্লাহ যদি বের হয় তাহলে সিলেটের সব তরুণদের নিয়ে আমরা একত্রে একটা উদ্বোধন অনুষ্ঠান করব। আর কবিদের বয়স কিন্তু সবসময় একই থাকে, তরুণ কবি আর বুড়া কবি বলে কিছু নাই। তো বাইরে বুড়া ঠিক আছে, কিন্তু ওই অনুষ্ঠান হলে আমিও আমার ওই ইয়াং কবি সাহিত্যিক বন্ধুদের সমান বয়সী হতে পারবো ইনশাল্লাহ, আশা করি। তো আমি আমার এই কিছুদিন আগে ইত্তেফাকের সাহিত্য সাময়িকী পাতায় আমার একটা কবিতা ছাপা হয়েছিল, না ইত্তেফাকেই, হ্যাঁ। তো আমি সেটা একটু পড়ে শোনাই, মনে হয় একটু প্রাসঙ্গিক হবে। যে কবিতাটার নাম হলো মেঘ। একটা থালায় ভর্তি করে মেঘ নিয়ে আসি তোমার জন্য, ঝুমঝুম করে ভিজুক চিতাও মেছো বাঘ মেঘালয়ের গভীর অরণ্যে। এক থালা মেঘে তুমি খুশি আছো তো? এক থালা মেঘে মন ভিজবে তোমার আঁচলে লুকোনো যত তৃষ্ণা মান অভিমান ভিজবে তো বলো? তোমার তৃষ্ণা যদি না মেটে অসুবিধা নেই, মৌসুমী বায়ুকে বলবো আরও একটু ভারী হয়ে হিমালয়ের চূড়া থেকে আরও আসবে বাদলের মেয়েদের নিয়ে। ঝুমঝুম ঝুমঝুম বৃষ্টি তোমার আঁচল ভর্তি হবে, তোমার বাগানে ফুটবে জারবেরার ম্যারিকা হোয়াইট ফুল, তারপর ছাদে উঠে তোমার পায়ের ফুল মুদ্রায় নুপুরের মতো বাজবে বৃষ্টির ফোঁটা। বৃষ্টির সাথে সাদা ফুলের এত সম্পর্ক কেন বলো তো? কেন ফোটে বেলি নয়নতারা কামিনী গন্ধরাজ? এক থালা ভর্তি মেঘ লুকোনো সাদা ফুলেরা ফোটে তোমার ছাদে থালা ভর্তি মেঘ নৃত্যে। ছাদে পায়ে পায়ে তুমি ডেকে নিয়ে আসো মেঘ, মেঘালয় থেকে ডাকো মেঘ কন্যাকে। দুপুরের বৃষ্টিতে তোলপাড় তোমার তৃষ্ণার আঁচল, মেঘের মেয়েরা এবারের মতো আর বাড়ি ফিরবে না। আমরা অত্যন্ত সুন্দর মেঘ শিরোনামে আমরা খুব সুন্দর একটা কবিতা শুনেছি, অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত উপমা চিত্রকল্পে
তিনি অত্যন্ত সুন্দর করে কবিতাটি রচনা করেছেন মনের আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে। তো আমরা আসলে তাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, আমরা অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি আমাদেরকে সময় দিয়েছেন। তো আমি আশা করব শীঘ্রই তিনি তার গ্রন্থ প্রকাশ করবেন এবং এই গ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি মূলক উন্মোচনের আয়োজন করবেন, যাতে আমরা নতুন প্রজন্ম তার সম্পর্কে জানতে পারি, আমাদের পারস্পরিক মত বিনিময় হয় এবং যাতে তার কাছ থেকে আমরা সমৃদ্ধ হতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে, এবং আমাদের সিলেট এক্সপ্রেসের যারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানকে দেখছেন তাদের প্রতি আমাদের পরবর্তী আয়োজন দেখার অনুরোধ জানিয়ে আমাদের আজকের আয়োজন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।